বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। এখন শুনবেন সূরা আলে ইমরানের ১৪৪ ও ১৪৫ নম্বর আয়াতের তিলাওয়াত ও তরজমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين. وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العلي العظيم. বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন। সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না। মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে, আমি তাকে দুনিয়া থেকেই দেব। আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে, সে পরকালের পুরস্কার পাবে এবং শুকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কুরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার ১ জুন ১৮ জ্যৈষ্ঠ এবং ফার্সি ১১ খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে।
ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থতার বিষয়ে জাতিসংঘ দূতের স্বীকারোক্তি এবং বাংলাদেশে জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণ। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে গল্প ও প্রবাদের গল্প শীর্ষক ধারাবাহিক আলোচনা। অধিবেশন শেষ করার আগে বিশ্বের প্রধান প্রধান খবরগুলো সংক্ষেপে আরেকবার জানিয়ে দেয়া হবে। তো চলুন শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত 10 গুণ ভয়াবহ হবে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের স্বীকারোক্তি। ফিলিস্তিনের হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ শক্তি এখন এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে। ভারতের বিজেপিকে অসভ্য ও বর্বর বলেছেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করতে কাজ শুরুর ঘোষণা। এবং ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান। ইমরান খান বলেছেন, এটি করলে তা হবে কাশ্মীরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ দাবি করেছে, পরমাণু সমঝোতায় যে পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের কথা বলা হয়েছিল, ইরান তার চেয়ে 16 গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে। সোমবার সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা ত্রৈমাসিক প্রতিবেদনে এ দাবি করেন আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। পশ্চিমা গণমাধ্যমগুলোতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে বর্তমানে সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের পরিমাণ 3.241 কিলোগ্রাম। 2015 সালে 6 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর থেকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে প্রতি 3 মাসে একটি করে প্রতিবেদন নির্বাহী বোর্ডের কাছে হস্তান্তর করছে সংস্থাটি। ওই সমঝোতায় ইরানকে সর্বোচ্চ 300 কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করার অনুমতি দেওয়া হয়েছিল। ইরান 2018 সালের মে মাস পর্যন্ত ওই সমঝোতা মেনে চলেছে, কিন্তু ওই মাসে মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার পর ইরান কয়েক দফায় ইউরোপকে সতর্ক করে শেষ পর্যন্ত এই সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের মাত্রা কমিয়ে দেয়। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ বলেছেন, লেবাননের সঙ্গে কোনো যুদ্ধ শুরু হলে তা গাজার চেয়ে অন্তত 10 গুণ ভয়াবহ হবে। গাজা যুদ্ধের সময়ের চেয়েও অনেক বেশি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তিনি এক সংবাদ সম্মেলনে একথা বলেন। বেনি গান্তজ আরও বলেছেন, আন্তর্জাতিক সমাজকে এটা বুঝতে হবে যে আমাদের যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম না থাকত, তাহলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় শত শত ইসরায়েলি নিহত হতো। তিনি বলেন, ইসরায়েল ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছে, কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছে।
এ কারণে ইসরায়েলকে বাইরের শক্তির বিরুদ্ধে দৃঢ় থাকার পাশাপাশি ভেতরটাকে টিকিয়ে রাখার চেষ্টাও করতে হবে। দখলদার ইসরায়েল বর্তমানে গভীর রাজনৈতিক সংকটের মধ্যে রয়েছে। সরকার গঠন নিয়ে ব্যাপক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। গত 2 বছরে 4টি সংসদ নির্বাচন হওয়ার পরও সংকটের সমাধান হয়নি। এ অবস্থায় গাজা যুদ্ধ ইসরায়েলিদের মধ্যে বিভক্তি আরও বাড়িয়ে তুলেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরো প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রতিরোধ শক্তি বর্তমানে একটি ঐতিহাসিক সন্ধিক্ষণে অবস্থান করছে। তিনি তেল আবিবের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিজয় উপলক্ষে দক্ষিণ লেবাননের এইন আল হালুয়া এলাকায় এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন। হানিয়া বলেন, ইসরায়েল বিরোধী যুদ্ধে কুদস বা বাইতুল মোকাদ্দাসকে অন্তর্ভুক্ত করার ঘটনা এবার প্রথম ঘটেছে এবং এ বিষয়টি প্রতিরোধ যুদ্ধের এতদিনকার গতি প্রকৃতি বদলে দিয়েছে। পূর্ব বাইতুল মোকাদ্দাস, বিশেষ করে আলেক্সা মসজিদে ইসরায়েলি দমন অভিযানের প্রতিবাদে গাজা থেকে ইসরায়েল অভিমুখে রকেট বর্ষণ শুরু করা হলে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে প্রায় 4,500 রকেট নিক্ষেপ করে হামাস ও ইসলামী জিহাদ সহ প্রতিরোধ আন্দোলনগুলো। দক্ষিণ লেবাননে সোমবার দেয়া বক্তৃতায় ইসমাইল হানিয়া বলেন, গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েল যে যুদ্ধ অপরাধ করেছে তার বিচার করতে হবে। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সংগঠনের পলিট ব্যুরো সদস্য আলী আল কাহুম সতর্ক করে দিয়ে বলেছেন, শুধুমাত্র তার দেশের ইয়েমেনের উপর সৌদি আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহার করা হলেই কেবল দেশটিতে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। কাহুমের বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল মায়াদিন এ খবর জানিয়েছে। তিনি সোমবার এক বক্তব্যে বলেন, ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে আগ্রাসন বন্ধ ও অবরোধ প্রত্যাহারের কোনো বিকল্প নেই। আল কাহুম আরও বলেন, মানবিক বিষয়ের সঙ্গে অন্য বিষয়গুলোকে গুলিয়ে ফেললে চলবে না। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফটসের সঙ্গে হুথি নেতা আব্দুল মালিক হুথির সাম্প্রতিক সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, এই সাক্ষাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতির ব্যাপারে জাতিসংঘের গৃহীত পদক্ষেপের সমালোচনা করেছেন আব্দুল মালিক হুথি। তিনি গ্রিফিথসকে জানিয়ে দিয়েছেন, ইয়েমেনের যুদ্ধবিধ্বস্ত বেসামরিক নাগরিকদের জন্য মানবিক সাহায্য করার কাজ চালিয়ে যেতে হবে এবং এর সঙ্গে সামরিক বা রাজনৈতিক বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত 24 ঘণ্টায় করোনায় আরও 41 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1765 জন। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। গত 24 ঘণ্টায় করোনায় আরো 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 12,660 জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছেন 1,765 জন, আর মোট শনাক্ত হয়েছে যাবৎ 8,02,305 জন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে 503টি পরীক্ষাগারে গত 24 ঘণ্টায় 18,536টি নমুনা সংগ্রহ এবং 18,250টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ওদিকে সোমবার সীমান্তবর্তী জেলা যশোরে ভারত থেকে ফিরে আসা 3 জন সহ 70 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সীমান্তবর্তী এই জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি এবং ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ায় জেলায় প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সীমান্তে বাড়ানো হয়েছে কঠোর নজরদারি। 26 এপ্রিল সীমান্ত পথ বন্ধ হবার পর এ পর্যন্ত বেনাপোল বন্দর দিয়ে বিশেষ ব্যবস্থায় ভারত থেকে দেশে ফিরেছেন 4,150 জন। তাদেরকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। ভারত ফেরতদের মধ্যে 46 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে 31 জন ভারত থেকে করোনা পজিটিভ হয়ে এসেছেন। এছাড়া লকডাউনের কবলে থাকা চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘণ্টায় নতুন করে 17 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের 7 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাসে এ পর্যন্ত 3,31,895 জনের মৃত্যু হয়েছে। আজ 1 জুন সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে ওই তথ্য প্রকাশ্যে এসেছে। গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 24 ঘণ্টায় 2,795 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ এনডিটিভি হিন্দি ওয়েবসাইটে প্রকাশ, ভারতে করোনা জড়িত কারণে গত মে মাস ছিল সবচেয়ে সংকটপূর্ণ। করোনার দ্বিতীয় ঢেউয়ে মে মাসে 92.84 লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। একই সময় মারা গেছেন 1,20,777 জন। এদিকে ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে অসভ্য ও বর্বরের দল বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, মোদীকে ক্ষমতা থেকে নামাতে আগামী 2 বছর কাজ করবেন তারা। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গের বন ও অপ্রচলিত শক্তি দপ্তরের মন্ত্রী ও তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিকে অসভ্য বর্বরের দল বলে মন্তব্য করেছেন। তিনি আজ মঙ্গলবার হাবড়ায় দুয়ারে অক্সিজেন প্রকল্পের সূচনা করার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই মন্তব্য করেন। আজ জ্যোতিপ্রিয় মল্লিককে প্রশ্ন করা হয়, বিজেপির নেতাকর্মীদের করোনা ভ্যাকসিন দেয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে, কি বলবেন? এ প্রসঙ্গে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, বিজেপির কথা একদম বলবেন না, অসভ্য বর্বর বিমর্ষ দল। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আজ বলেন, আমাদের পাখির চোখ 2024 সাল। 2024 সালের মে মাসে ভারতবর্ষের মসনদ থেকে নরেন্দ্র মোদীকে নামাতেই হবে। তাকে আমরা মসনদ থেকে নামাবই, এটাই আমাদের শপথ। এই শপথের মধ্য দিয়ে বাংলায় 2 বছর ধরে ওই কাজই আমরা করব। 2024 সালের মে মাসে নরেন্দ্র মোদীকে ভারতের মসনদ থেকে নামাতেই হবে বলে মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের সঙ্গে তার দেশের উত্তেজনাপূর্ণ কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, এটি করলে তা হবে কাশ্মীরবাসীর প্রতি বিশ্বাসঘাতকতা। ইমরান খান সোমবার রাজধানী ইসলামাবাদে এক বক্তৃতায় এ মন্তব্য করেন। পাকিস্তান কখনো কাশ্মীরিদের রক্তের বিনিময়ে আপোষ করবে না উল্লেখ করে পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে স্থগিত হয়ে যাওয়া আলোচনা কেবল তখনই শুরু হবে যখন নয়াদিল্লি কাশ্মীরের বাতিল করা বিশেষ মর্যাদা পুনর্বহাল করবে। ভারত সরকার 2019 সালের 5 আগস্ট জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয়। এর জের ধরে কাশ্মীরে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক মহলে নিন্দা এবং ধিক্কারের ঝড় ওঠা সত্ত্বেও ওই মর্যাদা ফিরিয়ে দেয়নি নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন নয়াদিল্লির উগ্র হিন্দুত্ববাদী সরকার। উল্টো কাশ্মীরের উপর লকডাউন আরোপ করে সেখানে ব্যাপক ধরপাকড় অভিযান চালায় মোদী সরকার। ওই ঘটনার প্রতিবাদে পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে এবং কূটনৈতিক সম্পর্ককে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনে। আর্মেনিয়ার একটি ড্রোনকে ভূমিতে নামিয়ে আনার দাবি করেছে আজারবাইজানের সেনাবাহিনী। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনাবাহিনীর বিশেষজ্ঞরা আর্মেনিয়ার গ্রিফন 12 মডেলের একটি ড্রোনের নিয়ন্ত্রণ গ্রহণের পর তা ভূমিতে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। এই ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালানোর পাশাপাশি হামলাও পরিচালনা করা যায়। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে যুদ্ধবিরতি হলেও এখনো মাঝে মধ্যেই উত্তেজনা দেখা দেয়। সম্প্রতি সীমান্ত থেকে 6 জন আর্মেনীয় সেনাকে আটকের দাবি করেছে আজারবাইজান। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাংলাদেশের সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার ব্যর্থতার কথা স্বীকার করে এ ব্যাপারে তার হতাশার কথা ব্যক্ত করেছেন। এই সম্পর্কে এবারে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় তার ব্যর্থতার কথা স্বীকার করে এ ব্যাপারে হতাশার কথা ব্যক্ত করেছেন। সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট গত প্রায় 6 বছর ধরে ইয়েমেনের বিরুদ্ধে একটানা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই আগ্রাসনে এ পর্যন্ত 17,000-এর বেশি ইয়েমেনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। এছাড়া দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, যা কিনা মানবতার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধাপরাধ। তারপরও এত বড় মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ইয়েমেনে বিপর্যয় রোধে জাতিসংঘ কি ধরনের ভূমিকা পালন করতে পারত সেটা এখন প্রশ্ন। জাতিসংঘের নীতিমালা অনুযায়ী ইয়েমেনে সৌদি আরবের ধ্বংসযজ্ঞ ও গণহত্যা রোধে এই সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল। বাস্তবতা হচ্ছে ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আগ্রাসন বন্ধ করা, সৌদি জোটের পক্ষ থেকে ইয়েমেনের উপর আরোপিত সর্বাত্মক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া, ইয়েমেনে সৌদি আগ্রাসনের নিন্দা জানানো এবং বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে জাতিসংঘ ভূমিকা রাখতে পারত। গত 6 বছরে জাতিসংঘ কেবলমাত্র যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় আলোচনার জন্য মধ্যস্থতার ভূমিকা পালন করেছে, এর বেশি কিছু নয়। এই অবস্থায় আরেকটি প্রশ্ন হচ্ছে, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ কেন ব্যর্থতার পরিচয় দিয়েছে? এর উত্তরে বলা যায়, বিরাজমান সংকট নিরসনে জাতিসংঘ আসলে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। এ কারণেই ইয়েমেনের হুথি সমর্থক ন্যাশনাল সালভেশন সরকার বহুবার জাতিসংঘের সমালোচনা করেছে। ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মোহাম্মদ আব্দুস সালাম এক বিবৃতিতে সৌদি আগ্রাসনে ইয়েমেনের অধিকার রক্ষায় জাতিসংঘের ব্যর্থতার কথা উল্লেখ করে বলেছেন, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের পৃষ্ঠপোষকরা ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠা করতে দেয়নি, এমনকি জাতিসংঘ ইয়েমেন বিরোধী অবরোধের নিন্দা করারও সাহস পায়নি। ইয়েমেন ইস্যুতে জাতিসংঘের নিষ্ক্রিয় ভূমিকার আরেকটি কারণ হচ্ছে বৃহৎ শক্তিগুলোর নীরবতা অথবা সৌদি আগ্রাসনের প্রতি তাদের নির্লজ্জ সমর্থন। আরেকটি বিষয় হচ্ছে, জাতিসংঘ আর্থিকভাবে স্বাধীন নয়, অর্থাৎ এই সংস্থাটি সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিগুলোর অর্থের উপর নির্ভরশীল। ইয়েমেনের শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের ব্যর্থতা এসবও বড় কারণ। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/Radio Tehran BN। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের এনআইডি কার্ড কাদের হাতে থাকবে তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আব্দুর রহমান খানের প্রতিবেদন। নাগরিকদের জাতীয় পরিচয়পত্রের কর্তৃত্ব কার কাছে থাকবে তা নিয়ে বিতর্কের মাঝে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জানিয়েছেন, এনআইডি কার্ড ব্যবস্থাপনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতেই থাকবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের এক প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, যখন এটি একটি প্রকল্প হিসেবে শুধু ভোটার তালিকা প্রণয়নের বিষয় ছিল, তখন এটি নির্বাচন কমিশনের হাতে ছিল। জাতীয় পরিচয়পত্র আর ভোটার আইডি কার্ড এক বিষয় নয়। পৃথিবীর সব দেশে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ করে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো মন্ত্রণালয়। এটি নির্বাচন কমিশন করে না। নির্বাচন কমিশন শুধু ভোটার তালিকা নিয়ে কাজ করে। ডক্টর হাসান মাহমুদ বলেন, জাতীয় পরিচয়পত্র সেবা নিয়ে নির্বাচন কমিশনের আশঙ্কা অমূলক। জাতীয় পরিচয়পত্রের সেবা নির্বাচন কমিশনের হাতে রাখা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন কিছু জানে না, অথচ সেটাকে নিয়ে যাওয়া করছে, ভালো হবে কি মন্দ হবে সেটা নিয়ে আলোচনা করা যায়। এই হলো পরিস্থিতি। আমরা মনে করি যে এই এনআইডি কার্ড এটা নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। ভোটার তালিকা যখন তৈরি করতে যাবো সেটা তৈরি করবো আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো
ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসেছে, যেটা সংবিধান গ্রহণ করে না। আর নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। অন্যান্য দেশে নির্বাচন কমিশনের কাছে এটা জায়গা ঠিকই নেই, এটা অন্য ডিপার্টমেন্টে থাকে, অন্য মন্ত্রণালয়ে থাকে, কোথাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, কোথাও স্থানীয় সরকার বিভাগে থাকে, কোথাও আইন মন্ত্রণালয় থাকে, যার যার সুবিধা মতো তারা করে। সুতরাং অন্যান্য দেশের তুলনায় আমার মনে হয় আমাদের দেশের সাথে কম্পেয়ার করলে হবে না। তো এটা হলো আমাদের যুক্তি যে নির্বাচন কমিশনের কাছে এনআইডি থাকলে কোনো অসুবিধা নেই। এ প্রসঙ্গে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন বলেছেন, ইলেকশন কমিশনের যদি সেই সক্রিয়তা রাখতে হয় তাহলে এই ভোটার লিস্টের মাধ্যমে যে আইডি কার্ডটা হচ্ছে এবং যেই ডেটা ব্যাংক এখন তৈরি হয়েছে সেটাকে সরকারের সাথে শেয়ার করা যাবে। এটা নিয়ে একটা রাজনৈতিক প্রশ্ন উঠবে, এটা নিয়ে নানান ধরনের জটিলতার সৃষ্টি হবে। পর্যবেক্ষকগণ বলছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে জাতীয় পরিচয়পত্র সেবার কাজ সরিয়ে নিলে সরকারের রাজনৈতিক কর্তৃত্বকেই শক্তিশালী করা হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে।